শুভ সকাল। আমরা আজকে যে কনফারেন্স করতে আসছি তার প্রধান প্রতিপাদ্য হলো চলো রাষ্ট্র সংস্কার করি। সেই রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আজকে আমি যে আইনটা সম্পর্কে বলবো সেটা হলো আইনগত সহায়তা প্রদান আইন, অর্থাৎ লিগ্যাল এইড। আপনারা লিগ্যাল এইড সম্পর্কে ইতিপূর্বে জেনেছেন যে লিগ্যাল এইড একজন সহকারী জজ কোর্টে যদি কোনো পারিবারিক আদালতের মামলা হয় সেই মামলা উনি পরিচালনা করে থাকেন, দুই পক্ষের মাধ্যমে সমঝোতার সৃষ্টি করে থাকেন। এই আইনটা একটা এনজিওর মাধ্যমে এতদিন পরিচালিত হয়ে আসছে, কিন্তু তাতে দেখা গেল যে আইনের প্রতিফলন বা সমাজের কোনো ভালো দিক এখানে ফুটে ওঠেনি। বিধায় 2025 সালে এই আইনগত সহায়তা প্রদান আইন 2000 অধিকতর সংশোধন কল্পে পরিণত হয়েছে। কী জন্যে? আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, এবং এটাকে আরও শক্তিশালী করা হয়েছে। সেটা হলো যে আমরা আগে জেনেছি যে যদি পারিবারিকভাবে বা সাংসারিক কোনো ঝামেলা হয়, যেমন তালাক বা দেনমোহর, এই ধরনের যদি কোনো সমস্যা হয়, এইটাকে সমাধান করার জন্যে কোর্টে মামলা করে এক পক্ষ, তখন এইটা লিগ্যাল এইড অফিসার সেটার সমাধান করে। কিন্তু এইটাকে পরিবর্তন করে নতুন করে আমরা এই আইনটাকে সংশোধন করেছি। সেখানে শুধু লিগ্যাল এইড অফিসার না, সেখানে মেডিয়েটরদের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব হবে। সেটা হলো সেই মেডিয়েটরের কথাই আমরা এখানে সকাল থেকে সবাই বলেছেন এবং আপনারাও শুনেছেন। সেই মেডিয়েটর কারা? সেই মেডিয়েটর হলেন আপনারা যারা এখানে এসছেন এবং এর আগে যারা ট্রেনিং করেছেন, জেনেছেন, শুনেছেন, বুঝেছেন তারা। এখন এই মধ্যস্থতার কথাটা প্রথমে আসে আমাদের বাংলাদেশে দেওয়ানি আদালত আইনে। দেওয়ানি আদালত আইনে এই মধ্যস্থতার কথাটা বলা হয়েছে। সেই আইনটাকে, মধ্যস্থতার কথাটাকে আরও ব্যাপকভাবে দেওয়ানি আদালতে আনা হয়েছে। সাথে সাথে আরও যেসব আইন আমাদের আছে, যেমন পারিবারিক আইন, তারপরে অর্থহীন আদালত আইন, এই ধরনের যত আইন আছে সব জায়গাতে এটা ছিল, কিন্তু কোনো বাস্তবায়ন হয় নাই। কারণ শুধুমাত্র কোর্টে মামলা হলে পরে সেই ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার নামক যে বিচারক আছেন উনি এগুলি করতেন। এখন এই আইনটা সংস্কারের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে না, মামলা হলে পরে তো আমার সমস্যার সমাধান হলো না, তখন দুই দলের ভিতরে আরও কঠিন আকার ধারণ করবে। সেই জন্যে কি বলা হলো যে মামলা করার আগে যদি কোনো বিভেদ সৃষ্টি হয় কারো প্রিজারে, তাহলে সেখানে আগেই লিগ্যাল এইড অফিসারের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া যেতে পারে। অথবা যেমন মেডিয়েশন সেন্টারের কথা বলা হয়েছে, মেডিয়েশন সেন্টারে সেখানটা আবেদন করা যেতে পারে। করলে পরে অপর পক্ষকে নোটিশ দিয়ে এনে দুই পক্ষকে সামনাসামনি বসিয়ে, অথবা এখন যেহেতু আমাদের যে আধুনিক যুগ, সেক্ষেত্রে যদি দেখা যায় যে না দুই পক্ষ একটু বেশি মারমুখী হয়ে যায়, তখন আমরা অনলাইনে সেই বিচার কার্যটা আমরা পরিচালনা করতে পারি। এটাকে বলা হয় পোস্ট মেডিয়েশন, আর না প্রি মেডিয়েশন। আর পোস্ট মেডিয়েশন হলো যেটা আদালতে মামলা হবে, সেই মামলাটাকে লিগ্যাল এইডের মাধ্যমে বা মেডিয়েটরদের মাধ্যমে সমাধান করা। এখন এই মেডিয়েটর আপনাদের ভিতর থেকে মেডিয়েটর সৃষ্টি হবেন এবং তারাই এই বিচারটা করবেন। এখন মধ্যস্থতা কী জিনিস সেটা জানতে হবে। মধ্যস্থতা হলো যদি দুই পক্ষের ভিতরে কোনো বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধটাকে যার মাধ্যমে সমাধান করা হয় বা মধ্যস্থতা করা হয় তাকেই বলা হয় মেডিয়েটর। মেডিয়েটর এখানে তার কোনো ভূমিকা থাকবে না। তার ভূমিকা থাকবে দুই পক্ষকে ডেকে এনে সামনাসামনি বসা এবং উভয় পক্ষের কথা খুব মনোযোগ সহকারে শোনা। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোনো কথা উনি বলবেন না, উনি শুধু সমাধানের একটা পথ সৃষ্টি করবেন দুই পক্ষের কথার পরিপ্রেক্ষিতে।
এই যদি দুই পক্ষ তখন সমাধানে আসেন, তখন একটা এগ্রিমেন্ট হবে। যেমন আমরা কোর্টে কোনো মামলা হলে সাক্ষী সাবুত হওয়ার পরে একটা রায় হয়, এইটা হলো এগ্রিমেন্টটাই হলো সেই রায়। এবং এই রায়টা এমন যে এই রায়ের বিরুদ্ধে কেউ আর কোথাও যেতে পারবে না, বা এ নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা মামলা করার আগে এটা করলাম, কিন্তু আমরা সমাধান হতে পারলাম না, সমাধান দিতে পারলেন না মিডিয়েটর বা লিগাল এইড অফিসার, তখন কি হবে? তখন আপনারা আদালতে যেতে পারবেন। এখন এই যে আদালতে যাওয়ার আগে যে আপনারা এই সমাধানটার জন্য যে চেষ্টা করলেন, প্রি কেস মেডিয়েশন যেটা করলেন, এখানে আপনাদের কী কী সুবিধা হবে? এখানে একদিকে সুবিধা হবে, কোনো অ্যাডভোকেটের আপনাদের প্রয়োজন নেই, নিজেদের কাজ নিজেরা করবেন, নিজেদের সমাধান নিজেরা নেবেন। দ্বিতীয় হলো যে কোনো কোর্ট ফির দরকার হবে না, কাউকে কোনো টাকা দিতে হবে না। তারপরে আর ঝগড়াঝাটিও বেশি দিন আগাবে না, খুব কম সময়ে এটা আপনারা নিজেদের ভিতরে বসে এটা করতে পারবেন। এইটা হলো প্রি কেস মেডিয়েশন। পোস্ট কেস মেডিয়েশন যেটা হলো, সেখানে যদি মামলা হয়েই যায়, মামলা হওয়ার পরে পোস্ট কেস মেডিয়েশন হবে। পোস্ট কেস মেডিয়েশনে যেটা আসবে সেটা হলো যে মামলা করলেন, সেটা সিভিল মামলাও হতে পারে, তারপরে আপনার পারিবারিক মোকদ্দমা হতে পারে, অর্থহীন আদালতের মামলা হতে পারে, এ মামলা হতে পারে। অর্থহীন আদালতে মামলা করতে হলে আপনাকে কোর্ট ফি দিতে হবে, দেওয়ানি মামলা করতে হলে আপনাকে কোর্ট ফি দিতে হবে নির্দিষ্ট পরিমাণে, যেটা মূল্য থাকে তার উপরে। আপনারা যদি পোস্ট কেস মেডিয়েশনটা করেন আর যদি সফলতা অর্জন করতে পারেন, তবে আপনারা যে কোর্ট ফিটা ওখানে জমা দিয়েছেন সরকারের অ্যাকাউন্টে, সেই কোর্ট ফিটা আপনারা ফেরত পাবেন। এবং একটা মামলা করতে দেখা যায় 15 বছর 20 বছর সময় হয়ে যায়। যে মামলা করে সে থাকে না, তার সেকেন্ড জেনারেশন সে মামলাও শেষ করতে পারে না। সুতরাং এখানে আমরা এই মেডিয়েশনের প্রধান যেটা গুণাগুণ বা সফলতা বা যে ফল আপনারা পাবেন, সেটা হলো স্বল্প সময়ের ভিতরে আপনাদের সমাধান খুঁজে পাওয়া। এবং এই সমাধানের পরিপ্রেক্ষিতে কী হবে? সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এখন কথা হলো যে মেডিয়েশন যে করবে, এইটা যে করা হয়েছে, এই যে আইনটা নতুন করে, এখানে আগে কোনো পরিচালনা পরিষদ ছিল না। কে করতেন? পারিবারিক আদালতে মামলা হয়েছে, লিগাল এইড অফিসার আছে, পারিবারিক আদালতে ওই মামলাটাকে লিগাল এইড অফিসারের কাছে পাঠিয়ে দিতেন যে এটা সমাধান করে আসেন। দেখা গেল সেখানে 6 মাস 1 বছর পর্যন্ত চলে গেছে কোনো সমাধানে, তখন আবার ওটাকে কোর্টে পাঠিয়ে দিতেন। সেখানে কোনো পরিচালনা পর্ষদ ছিলেন না, যাদের কোনো বুদ্ধি বা যাদের মাধ্যমে এটা ভালোভাবে পরিচালিত হতে পারে। সেই জন্য এখন এই যে লিগাল এইড আইনটা যে নতুন করে যেটা হয়েছে, সংশোধন হয়েছে, সেখানে দেখা যায় এখানে অনেক লোক এখানে আছে যারা একটা পরিচালনা পরিষদ থাকবে, 23 সদস্য বিশিষ্ট। 23 সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পরিষদ থাকবে, যার ভিতরে একজন উপদেষ্টা থাকবেন অথবা মন্ত্রী থাকবেন, স্পিকার থাকবেন, আর স্পিকার 2 জন সংসদ সদস্য থাকবেন, অ্যাটর্নি জেনারেল থাকবেন, সচিব থাকবেন, জনপ্রশাসন সচিব থাকবে অনেকজন, যেমন 4-5 জন সচিব থাকবে 4-5টা মন্ত্রণালয়ে, রেজিস্ট্রার জেনারেল থাকবেন সুপ্রিম কোর্টের যিনি আছেন, তারপর মহাপুলিশ পরিদর্শক, কারা অধিদপ্তর যিনি প্রধান, কারা জেলখানার যিনি প্রধান তিনি থাকবেন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল আমরা যেখান থেকে নির্বাচিত হই, সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, এখানে মহিলা সংস্থাকে নিয়ে আসা হয়েছে যাতে মহিলাদের কথা বলতে পারে, সেই জন্যে সরকার কর্তৃক মধ্যে আইন ও অধিকার সংগত বেসরকারি সংস্থার 3 জন প্রতিনিধি, অর্থাৎ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এনজিও প্রতিষ্ঠান আছে, যা সেখান থেকে 3 জন নিয়ে আসবেন, নারী সংস্থা হইতে 3 জন প্রতিনিধি আসবেন, নির্বাহী পরিচালক, আইনগত সহায়তা প্রদান, এই লোকগুলি থাকবেন। এই 23 সদস্য বিশিষ্ট যে বোর্ডটা থাকবে, এটা 2 বছরের জন্য পরিচালিত, তাদের ক্ষমতা থাকবে 2 বছর। 2 বছর পরে এটা আবার পরিবর্তন হবে। ওনারা যদি ভালোভাবে কাজ না করতে পারেন সেক্ষেত্রে নতুন করে হবে, অথবা
যদি কেউ ইস্তফা দেয় স্বেচ্ছায় অথবা কেউ যদি মারা যায় তাহলে ওখানে নতুন করে 2 বছরের ভিতরে নতুন করে নিতে পারবে। এখন এই আইনে একটা আইন যোগ করা হয়েছে, একটা ধারা, সেটা হলো যে স্পেশাল মেডিয়েটর। স্পেশাল মেডিয়েটর কারা? যারা এই বিমসের আওতায় যারা ট্রেনিং করবেন, যেমন আমরা করেছি, এক্রিডিয়েট মেডিয়েটর হয়েছি, এরপরে আরও আমাদের অনেক ট্রেনিং আছে যেটা আমাদের এস.এন. গোস্বামী স্যার, বিমসের যিনি চেয়ারম্যান, উনি বলেছেন এই ট্রেনিংগুলো সমাপ্ত হলে পরে এখান থেকে একটা স্পেশাল মেডিয়েটর গঠন করা হবে, যে যারা এই আইন সহায়তা কেন্দ্র অর্থাৎ লিগ্যাল এইডদের সাথে এরা সমন্বয় করে কাজ করবে। এখানে মেডিয়েটর আমাদের এখানে ওসি সাহেব আছেন, উনিও হতে পারেন, উনিও যদি মেডিয়েশন ট্রেনিং গ্রহণ করেন উনিও এখানে অংশগ্রহণ করতে পারবেন, উনিও এখানে মেডিয়েটর, স্পেশাল মেডিয়েটর হতে পারবেন। এটা হওয়ার ওনার অধিকার আছে। এখন কতিপয় ক্ষেত্রে এই মধ্যস্থতাকে বাধ্যতামূলক করা হয়েছে। কোনটাকে? প্রিকেস মেডিয়েশন। অন্য কোনো আইনে, যে কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কিছু কিছু আইন আছে যেখানে এই মেডিয়েশনটাকে বাধ্যতামূলক করা হয়েছে। সেটা হলো কি? পারিবারিক আদালত আইন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, সহকারী জনতা এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত আইন। যেমন বন্টন, বাড়ির বন্টন হয় না, ভাই বোনের ভিতরে, চাচা ভাতিজার ভিতরে বন্টন হয়, যে সে বন্টনের মামলাগুলি। নন এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্ট, অর্থাৎ জমি জমা ব্যাপারে। পিতামাতার ভরণ পোষণ আইন, এই আইনটা নূতন হয়েছে 2013 সালের, যে ছেলেরা এবং মেয়েরা পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্য। যদি না দেন তখন ওই পিতামাতা এই লিগ্যাল এইড অফিসে অথবা মেডিয়েশনে উনি নালিশ করতে পারবেন, সেখানে এটা সমাধান করতে পারবেন। আর একটা হলো চেক। আমাদের দেশে দেখা যায় প্রচুর পরিমাণে চেকের মামলা হয়। আমি একজনের কাছে টাকা পাই, সেই লোক আমাকে একটা চেক দিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে চেকের টাকাটা দিলেন না, চেকের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। তখন আমি ওই চেকটাকে ব্যাংকে দিয়ে ওটাকে ডিজনার করে আমি একটা মামলা করতে পারি আমার টাকা আদায়ের জন্য। সেটা হলো ফৌজদারি মামলা। এই মামলাটাও করার আগে আমরা এখন, এইটা কিন্তু আগে ছিল না, এটা এখন নতুন করে হয়েছে, আমরা লিগ্যাল এইড অফিসারের কাছে যাব অথবা মেডিয়েটরদের কাছে যাব। যৌতুক নিরোধক আইন, আমাদের মেয়েরা সাধারণত যৌতুকের মামলা করে, যে একটু হলে পরেই তারা যৌতুকের মামলা ধরে। সেখানে 3 এবং 4 ধারায় বলা, যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী যদি যৌতুকের মামলা করে, তবে এইটা মামলা করার আগে মেডিয়েটরদের কাছে বা লিগ্যাল এইড অফিসারের কাছে সরাসরি তারা যেতে পারেন মামলা করার আগে। আর একটা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011 গতে, যেটা কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন। 11 গ ধারায় যদি কোনো নির্যাতন হয়ে থাকে, মারামারি পিটাপিটি যদি করে থাকেন বা কোনো ধরনের জখম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা লিগ্যাল এইড অফিসার অথবা মধ্যস্থতার মাধ্যমে এটা সমাধান করতে পারি। এই আইনগুলিকে স্পেশালভাবে বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনগুলির আওতায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং এই ধারা অনুযায়ী, তাহলে সেগুলি সমাধানের, দ্রুত সমাধানের জন্যে লিগ্যাল এইড অফিসার অথবা মেডিয়েটরদের কাছে যেতে হবে। যদি সেখানে সমাধান না হয় তখন তারা মামলা করতে পারবে না। এখন কথা হলো যে মানুষ মাত্রই ভুল থাকে। এই মধ্যস্থতা করতে গিয়ে দেখা গেল যে হয়তো ভুল হয়ে গেছে, বা যারা ছিলেন বোর্ডে তাদের ভিতরে কেউ হয়তো একজনের পক্ষপাতিত্ব করেছেন, এটা পরে প্রকাশিত হয়েছে। যদিও পরে প্রকাশিত হয়ে থাকে, যদি এগ্রিমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি প্রকাশিত হয়, তবে সেক্ষেত্রে এই যারা করেছেন, এই মেডিয়েশনটা যারা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এটাকে বলা হয় সুরক্ষা আইন। যেমন আমাদের দেশে জাজের সুরক্ষা আইন আছে। সুতরাং আমরা এই যে লিগ্যাল এইডের যে আইনটা আপনাদেরকে সবাইকে দেওয়া হয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন
করলে পরে এ সম্পর্কে আপনারা সচেতন হতে পারবেন এবং আপনারাও এর ব্যাপারে এর যে গুণাগুণ বা এর যে সুফল সেটা আপনারা অতি সহজেই আপনারা তথা সমাজ আপনাদের পরিবার এটা ভোগ করতে পারবে বলে আমি মনে করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।